আজকে যে কবিতাটি আমি আলোচনা করব সেটা অন কিলিং এ ট্রিপ। জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের একটি কবিতা নিয়ে এবং কবিতাটি আলোচনা করবেন আমাদের মাস্টারমশাই শামসুল হক শেখ, একজন বিশিষ্ট শিক্ষক এবং স্বনামধন্য শিক্ষক, যিনি আমাদের বইয়ের লেখক, অর্থাৎ আমাদের যে জিনিয়াস বই প্রকাশ হয় সেই জিনিয়াস বইয়ের লেখককে আমরা আজকে হাতে পেয়েছি। আর তোমাদের একটা কবিতা নিয়ে বিষয়বস্তু এবং কোন ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় আসে, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হয় প্রতি বছরের জন্য, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে তোমাদের আলোচনা করবেন মাস্টারমশাই। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি তোমরা স্কিপ করবে না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলে আসি আমরা মাস্টারমশাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের উপরে আল্লাহর কৃপা ও করুণা বর্ষিত হোক। আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি অনলাইনে একটা কবিতা নিয়ে আলোচনা করব বলে। তো প্রথমে একটা কথা আমি বলে রাখি, এই অনলাইনে যে ক্লাস বা অনলাইনে যে আলোচনা, সেই আলোচনার অভিজ্ঞতাটা আসলে আমার নেই বললেই চলে। আমি সাধারণত ক্লাসের ছেলে মেয়েদের সম্মুখে আলোচনা করি, আর সেটা ভালো লাগে আমার। ছাত্রছাত্রীদের উপস্থিতিতে যে আলোচনা, সেটা এক ধরনের আলোচনা, আর ছাত্রছাত্রবিহীন যে একটা আলোচনা, যেটা অনলাইন ক্লাস বলা হয়, সেই আলোচনাটা অবশ্যই একটু অন্যরকম। স্বাভাবিক ক্লাসের যে আলোচনা, সেই আলোচনার থেকে অনেকটা আলাদা। এই ধরনের আলোচনাতে একটা এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতা অবশ্যই দরকার হয়। তো যে অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। তো আমি জানি না কতটুকু তোমাদের সম্মুখে, অর্থাৎ শিক্ষার্থীদের সম্মুখে আমি আজকে কবিতা নিয়ে, একটা বিশেষ একটা কবিতা নিয়ে নিজেকে মেলে ধরতে পারবো, বা কতটুকু বিষয়বস্তুটা সুন্দরভাবে শিক্ষার্থী তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারবো, সেটা আমি সঠিক জানি না। তবে আমি আমার যথাযথ চেষ্টা করব কবিতা নিয়ে আলোচনা করার। যদিও আমার অভিজ্ঞতা কম, আমি ঠিক বলতে পারছি না কতটুকু আমি নিজেকে মেলে ধরতে পারবো তোমাদের সম্মুখে এই অনলাইন ক্লাসে। আজকে যে কবিতাটি আমি আলোচনা করব সেটা অন কিলিং এ ট্রিপ। তোমরা যারা 12 ক্লাসের শিক্ষার্থী খুব ভালোভাবেই জানো যে তোমাদের সিলেবাসের এটাই হচ্ছে প্রথম কবিতা, অন কিলিং এ ট্রিপ। তো কবিতা নিয়ে আলোচনা করার আগে, অর্থাৎ এই কবিতাটা নিয়ে আলোচনা করার আগে, আমি তোমাদেরকে কবিতা জিনিসটা কি সে সম্পর্কে সংক্ষেপে একটু অবগত করাতে চাই। যে হোয়াট ইজ পোয়েট্রি, অর্থাৎ কবিতা কাকে বলে। কবিতা কাকে বলে শিক্ষার্থীরা হয়তো অনেকেই জানে না। তাই শিক্ষার্থীদেরকে আমি প্রথমেই যে বিষয়ের উপরে অবগত করাতে চাই সেটা হচ্ছে হোয়াট ইজ পোয়েট্রি, অর্থাৎ কবিতা কাকে বলে। কবিতা কাকে বলে বা কবিতার যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা যিনি প্রথম দিয়েছেন তিনি হলেন ইংরেজি সাহিত্যের এক মহান কবি, যার নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যের এমন একজন কবি যার জীবনী পড়লে আমরা দেখতে পাই যে তিনি শৈশবকালে পৃথিবীর সবথেকে আপনজন বাবা মাকে হারিয়েছিলেন, বড় হয়েছিলেন তার কাকার কাছে। এরকম একটা মানুষ প্রথম কবিতার সংজ্ঞা দিয়েছিলেন। তার দেওয়া সংজ্ঞাটা নিয়ে আমি প্রথমত সংক্ষেপে একটু আলোচনা করতে চাই যে কবিতাটা কি, কবিতা কাকে বলে, এ সম্পর্কে মোটামুটি একটা কনসেপশন দেওয়ার জন্য। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দেওয়া কবিতার সংজ্ঞাটি হচ্ছে এই: পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। কবিতা হলো শান্তির মধ্যে থেকে স্মরণ করা জোরালো আবেগের এক স্বতঃস্ফূর্ত প্লাবন। তাহলে সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারছি? যে কবিতা হলো শান্তির মধ্যে থেকে স্মরণ করা জোরালো আবেগের এক স্বতঃস্ফূর্ত প্লাবন। অর্থাৎ আমরা সাধারণ মানুষেরা সারাদিন যদি চেষ্টা করি, কবিতার একটা লাইন লেখা সম্ভব নয়। কবিতার লাইন একজন কবি নিজেই জানে না কিভাবে কবিতার লাইনগুলো বেরিয়ে আসে। এ নিয়ে অনেক ব্যাখ্যা করা যায়, তবে সেই বিস্তারিত ব্যাখ্যা করা কিন্তু এই অনলাইন ক্লাসে সম্ভব নয়। তাহলে শান্তির মধ্যে থেকে স্মরণ করা জোরালো আবেগের এক স্বতঃস্ফূর্ত প্লাবনকেই বলা হয় কবিতা।
শান্তির মধ্যে থেকে প্রথমত স্মরণ করা হয়, যখন জোরালো আবেগ তৈরি হয় তাহলে শান্তির মধ্যে থেকে স্মরণ করা হয় এবং জোরালো আবেগ সেই সময় প্রয়োজন হয়। আর এই আবেগ থেকে স্বতঃস্ফূর্তভাবে প্লাবিত হয় কবিতার লাইনগুলো। তাহলে আমরা বুঝতে পারছি যে একজন কবি যখন কবিতা লিখেন তখন তার মধ্যে একটা জোরালো আবেগ তৈরি হয়, আর সেই আবেগের ফলেই আপনা আপনি কবিতার লাইনগুলো বেরিয়ে আসে কবির অজান্তেই। এই হলো সংক্ষিপ্ত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দেওয়া কবিতার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি নিয়ে বললাম। অন কিলিং এ ট্রিপ, আজকের যে কবিতাটি আমি পড়াবো সেই কবিতাটি হলো অন কিলিং এ ট্রিপ। অন কিলিং এ ট্রি, এই নামকরণটির মধ্যে এই রয়েছে কবিতাটির শ্লেষ বা আইরনি। এখন অনেক শিক্ষার্থী জানে না আইরনি বা শ্লেষ কাকে বলে। আইরনি জিনিসটা কি? আমি বললাম যে কবিতার যে নামকরণ, সেই নামকরণের মধ্যেই রয়েছে আইরনি বা শ্লেষ। এখন আইরনিটা কি? হোয়াট ইজ আইরনি? যদি আমরা আইরনির সংজ্ঞাটা দেখি তাহলে আমরা এইভাবে আইরনির সংজ্ঞাটা বলতে পারবো যে আইরনি মিনস এ সিচুয়েশন হুইচ ইজ অপোজিট টু হোয়াট ইজ এক্সপেক্টেড। আইরনি হলো একটা পরিস্থিতি যা আশার বিপরীত। তা আইরনি হচ্ছে একটা পরিস্থিতি যেটা যা আশা করা হয় তার বিপরীত। অর্থাৎ আমরা যেটা আশা করি যদি তার বিপরীত ঘটনা ঘটে যায় সেটাকেই সাধারণত বলা হয় আইরনি বা শ্লেষ বলা হয়। সাহিত্যে আইরনি বা শ্লেষ থাকে। যেমন তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়েছ, একাদশ শ্রেণীতে একটা গল্প ছিল, গল্পর নাম হচ্ছে কর্মা। সে কর্ম গল্পটাতেও কিন্তু আইরনি রয়েছে। স্যার মোহনলাল উনি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন ট্রেনে চড়ে কোথাও যাওয়ার জন্য, তিনি কখনো একবারের জন্য ভেবেছিলেন না যে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তাকে পড়ে থাকতে হবে আর ট্রেন ছেড়ে চলে যাবে স্ত্রীকে নিয়ে। এটা কিন্তু তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তখন কিন্তু তিনি একবারের জন্য ভাবেনি খুব। এটাই হচ্ছে আশার বিপরীত, আর আশার বিপরীত অবস্থাটাকেই বলা হয় আইরনি বলা হয়। এই হলো সংক্ষেপে আইরনি সম্পর্কে আলোচনা। তাহলে আইরনি হলো একটা পরিস্থিতি যেটা যা আশা করা হয় তার বিপরীত। তো এই কবিতাটির নামকরণের মধ্যে রয়েছে আইরনি। কেন? অন কিলিং এ ট্রিপ, অর্থাৎ একটা বৃক্ষ হত্যা সম্পর্কে, গাছ মেরে ফেলা সম্পর্কে এই কবিতাটি। তো বৃক্ষ, আমরা তো প্রত্যেকেই জানি যে বৃক্ষ হলো মানুষের পরম বন্ধু। তো পরম বন্ধুকে মেরে ফেলা, এই যে একটা নামকরণ, এই নামকরণের মধ্যেই আমরা খুঁজে পাচ্ছি যে আইরনি। পরম বন্ধুকে হত্যা করা, পরম বন্ধুকে মেরে ফেলা, এই কথাটাই হলো আইরনি বা শ্লেষ। পরম বন্ধুকে মেরে ফেলার কথাটা আমরা কখনোই ভাবতে পারি না, তার মানে এটা আমাদের ভাবনার বিপরীত। তো ভাবনার বিপরীত জিনিসটাই হলো আইরনি। তাহলে অন কিলিং এ ট্রি, এই যে নামকরণ, এই নামকরণটির মধ্যেই রয়েছে আইরনি বা শ্লেষ। এই কবিতাটি লিখেছেন গেব প্যাটেল, যিনি একজন ভারতীয় লেখক, একজন স্বনামধন্য লেখক বা স্বনামধন্য কবি। এই মানুষটা জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে। তিনি এখনও বেঁচে আছেন। তিনি শুধু যে একজন ভারতীয় বিখ্যাত কবি ছিলেন তা কিন্তু না, তিনি কবি হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত নাট্যকারও ছিলেন এবং তিনি চিত্রকরও ছিলেন। এই হচ্ছে অন কিলিং এ ট্রি কবিতার কবি গেব প্যাটেলের সংক্ষিপ্ত পরিচিতি। তো গেব প্যাটেল একজন বিখ্যাত ভারতীয় কবি, পাশাপাশি তিনি একজন বিখ্যাত নাট্যকার এবং চিত্রকারও ছিলেন। কবি পরিচিতির নিচে 3টে লাইনে এই কবিতাটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি সেই লাইনগুলো পড়ে তোমাদের সম্মুখে আমি একটু আলোচনা করব। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। এই কবিতাটি হলো সম্পর্কে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট হার্ম, এই কবিতাটি হলো ক্ষতি সম্পর্কে। ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস, যে ক্ষতিটা করা হয় মানুষের দ্বারা, অর্থাৎ মানুষ পরিবেশের যে ক্ষতি করে সেই ক্ষতিকে নিয়ে লেখা হচ্ছে এই কবিতাটি। মানুষ পরিবেশের প্রতি যে ক্ষতি করে সেই ক্ষতি সম্পর্কেই হলো এই কবিতাটি। ইন এ ভয়েস অফ সার্কাসম অ্যান্ড আইরনি, ইন এ ভয়েস অফ সার্কাসম অ্যান্ড আইরনি, যার অর্থ হলো বিদ্রূপ এবং শ্লেষের সুরে, দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স টুয়ার্ডস নেচার। অর্থাৎ এই কবিতাটিতে গেব প্যাটেল বিদ্রূপ আর শ্লেষের সুরে তিনি আলোচনা করেছেন মানুষের যে হিংস্রতা, মানুষের যে অধৈর্য,
টুয়ার্ডস নেচার মানে প্রকৃতির প্রতি। তো প্রকৃতির প্রতি মানুষ হিংস্র, প্রকৃতির প্রতি মানুষ অধৈর্য, এ সম্পর্কে এই কবিতাটিতে কবি আলোচনা করেছেন। দ্য পোয়েম ইজ রিটিন ইন ফ্রি ভার্স, আর এই কবিতাটি লেখা হয়েছে ফ্রি ভার্স। ফ্রি ভার্স বলতে কি বোঝায় তা হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত, ছন্দমুক্ত বা মুক্ত ছন্দ কবিতা। মুক্ত ছন্দ কবিতা বলতে আমরা জানি যে কবিতাতে ধারাবাহিকভাবে ছন্দ থাকে না, খুব ধারাবাহিকভাবে ছন্দ থাকে না যে সমস্ত কবিতাতে, সেই কবিতাগুলিকেই বলা হয় মুক্ত ছন্দ কবিতা। তাই এটা ফ্রি ভার্সে লেখা একটা কবিতা। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কবিতাটি কোন ভার্সে লেখা একটা কবিতা, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কবিতাটি লেখা হয়েছে ফ্রি ভার্সে বা মুক্ত ছন্দে লেখা হয়েছে। তো এই সংক্ষিপ্ত আলোচনা থেকে অন কিলিং এ ট্রি কবিতাটির বিষয়বস্তু কি হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। অর্থাৎ মানুষ পরিবেশের প্রতি যে ক্ষতি করে সেই ক্ষতিকে নিয়েই লেখা হয়েছে এই কবিতাটি। আমরা প্রত্যেকেই জানি যে বৃক্ষ আমাদের পরম বন্ধু, আর এই পরম বন্ধুকে মানুষ নির্বিচারে হত্যা করছে বা কেটে ফেলছে। অবাধভাবে বৃক্ষকে ছেদন করা হচ্ছে, আর অবাধভাবে বৃক্ষ ছেদন করার ফলে আজকে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি। তার মধ্যে বর্তমানে মানুষ যে একটা জটিল সমস্যার মুখোমুখি সেটা হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন এর মূলে যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে একটা মুখ্য কারণ হলো নির্বিচারে বৃক্ষ নিধন করা। নির্বিচারে বৃক্ষ নিধন করার ফলে আজকে আমরা এই একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি। তাহলে এই হচ্ছে কবিতাটি সম্পর্কে মোটামুটি একটা কনসেপশন। এবার বিস্তারিত কবিতাটা নিয়ে আমি আলোচনা করব। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। কবিতার প্রথম লাইনে কবি আমাদেরকে বলছেন যে একটা গাছকে মেরে ফেলতে অনেক সময় লাগে, অনেক প্রচেষ্টার প্রয়োজন হয়। একটা গাছকে সহজে মেরে ফেলা যায় না, একটা গাছকে মেরে ফেলতে হলে অনেক সময়, অনেক প্রচেষ্টার প্রয়োজন। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির একটা সাধারণ আঘাত উইল ডু ইট, গাছকে মেরে ফেলতে পারে না। ছুরির একটা সাধারণ আঘাত দিয়ে কিন্তু আমরা একটা গাছকে মেরে ফেলতে পারি না। কেন একটা গাছ ছুরির সাধারণ আঘাতে মরে না? পরের লাইন বলছে, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, গাছ বড় হয় আস্তে আস্তে, মাটি থেকে পুষ্টিকর উপাদান গ্রহণ করে। রাইজিং আউট অফ ইট, গাছ যেদিনকে অঙ্কুরিত হয় সেই দিন থেকে গাছ কিন্তু উপরের দিকে বেড়ে ওঠে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, আর বৃক্ষ বা গাছ খাবার গ্রহণ করে ভূপৃষ্ঠ থেকে। আপন ইটস ক্রাস্ট, ইটস বলতে গেলে পৃথিবীর, ক্রাস্ট মানে হচ্ছে ভূপৃষ্ঠ বা উপরের অংশ। এখানে একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রাস্ট মিনস। ক্রাস্ট শব্দটার অর্থটা কি? হিয়ার দ্য ওয়ার্ড ক্রাস্ট মিনস দ্য টপ লেয়ার অফ আর্থ, অর্থাৎ এখানে ক্রাস্ট শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে ভূপৃষ্ঠকে, অর্থাৎ পৃথিবীর ওপরে যে স্তর সেই স্তরটাকে বোঝানো হচ্ছে। তাহলে বৃক্ষ খাবার গ্রহণ করে ভূপৃষ্ঠ থেকে, আর গাছ বা বৃক্ষ যেদিনকে অঙ্কুরিত হয় সেদিন থেকে সাধারণত বৃক্ষ বা গাছ উপরের দিকে বেড়ে ওঠে, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। আর গাছ কিভাবে বড় হয়? গাছ প্রথমত আস্তে আস্তে বড় হয়, এটা অ্যাকর্ডিং টু গেব প্যাটেল, অর্থাৎ গিয়ে প্যাটেলের মতে গাছ আস্তে আস্তে বড় হয়, মাটি থেকে পুষ্টিকর উপাদান গ্রহণ করে, আর বৃক্ষ বা গাছ যেদিনকে অঙ্কুরিত হয় সেদিন থেকে উপরের দিকে বেড়ে ওঠে। আর মাটি থেকে পুষ্টিকর অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পুষ্টিকর উপাদান ভূপৃষ্ঠ থেকে খাবার গ্রহণ করে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস। তারপরে বলা হচ্ছে যে অ্যাবজর্বিং মানে শোষণ করে, অর্থাৎ বছরের পর বছর বৃক্ষ শোষণ করে সূর্যের আলো বা সূর্যালোক, বাতাস এবং জল। এই তিনটে জিনিসকে আমরা সাধারণত বলে থাকি বেসিক রিকোয়ারমেন্টস অফ এ ট্রি। একটা গাছের মৌলিক যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আমরা যারা শিক্ষার্থী তারা সকলেই কিন্তু জানি। আমরা সানলাইট, এয়ার, ওয়াটার, এই তিনটে জিনিস হচ্ছে গাছের মৌলিক প্রয়োজনীয় জিনিস। এখানে একটা কোশ্চেন হতে পারে, হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ এ ট্রি। একটা গাছের মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো কি কি? এখানে আমরা তিনটে মৌলিক প্রয়োজনীয় জিনিস জানলাম, সেগুলো কি কি? সানলাইট, এয়ার, ওয়াটার। অর্থাৎ দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ এ ট্রি
আর সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আরও কোশ্চেন হতে পারে, হাউ ডাজ এ ট্রি গ্রো অ্যাকর্ডিং টু গিয়েভ প্যাটেল। গিয়েভ প্যাটেলের মতে একটা বৃক্ষ কিভাবে বড় হয়। আর এই স্তবক বা এই স্ট্যান্ডার ভিতরেই কিন্তু উত্তরটা আছে। উত্তরটা কি? এ ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং নিউট্রিয়েন্টস ফ্রম দি আর্থ অ্যান্ড অ্যাবজর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। অর্থাৎ গিয়েভ প্যাটেলের মতে একটা বৃক্ষ আস্তে আস্তে বড় হয় মাটি থেকে পুষ্টিকর উপাদান গ্রহণ করে এবং প্রকৃতি থেকে সূর্যালোক, বাতাস, জল এই সব কিছুকে বছরের পর বছর ধরে শোষণ করে একটা বৃক্ষ বড় হয়। তারপরে বলা হচ্ছে আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। গাছের লেপ্রাস হাইড এটা দিয়ে আসলে গাছের ত্বককে বোঝানো হচ্ছে। এখানে দুটো অবস্থার কথা আলোচনা করা হচ্ছে লেপ্রাস হাইড দিয়ে। একটা হচ্ছে লেপ্রাস হাইড দিয়ে বোঝানো হচ্ছে একটা গাছের যে ত্বক বা বাকল বা ছাল, সেই ছালের অবস্থাটাকে বর্ণনা করা হয়েছে। ছালের অবস্থাটা কীরকম? লেপ্রাস মানে হলো কুষ্ঠ রোগাগ্রস্ত। তা কুষ্ঠ রোগাগ্রস্ত এই শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে গাছের ত্বকের অবস্থাকে। এখানে কিন্তু একটা আইরনি রয়েছে। লেপ্রাস হাইড, এই লেপ্রাস হাইড বা কুষ্ঠ রোগাগ্রস্ত গাছের যে ছাল বা বাকল, সেই ছাল বা বাকল থেকে আবার কি গজায়? স্প্রাউটিং লিভস, সবুজ কুচি কুচি পাতা অঙ্কুরিত হয় বা বের হয় বা গজায়। তা আমরা জানি যে কুষ্ঠ রোগাগ্রস্ত যে অংশ, সেই অংশ থেকে সাধারণত নতুন কোনো কোষের জন্ম হয় না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গাছের যে কুষ্ঠ রোগাগ্রস্ত ত্বক, সেই ত্বক থেকে নতুন পাতা, নতুন কচি কচি পাতা জন্ম নেয়, অর্থাৎ সেখান থেকে নতুন কচি পাতা বেরিয়ে আসে। এটা কিন্তু একটা আইরনি বলতে কিছুক্ষণ আলোচনা করলাম যে আইরনি বলতে কি বোঝায়, আশার বিপরীত। তার কুষ্ঠ রোগাগ্রস্ত যে অংশ, সেই অংশ থেকে সাধারণত নতুন কোনো কোষের জন্ম হয় না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিপরীতধর্মী কথা, যে কুষ্ঠ রোগাগ্রস্ত অংশটা থেকে সবুজ কচি কচি পাতা বেরিয়ে আসে। আসলে লেপ্রাস হাইড দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো এই যে গাছের যে বাকল বা ছাল, সেটা কিন্তু কুষ্ঠ যে রোগ, সেই রোগের মতো দেখতে। সেই জন্য এই ত্বকের যে অবস্থা, সেই অবস্থাটাকে তুলে ধরার জন্য বা অবস্থাটাকে বর্ণনা করার জন্য লেপ্রাস কথাটা ব্যবহার করা হয়েছে। গাছের যে ত্বক, সেটা দেখতে অনেকটা কুষ্ঠ রোগের মতো। আর এখানে কিন্তু আসলে কুষ্ঠ রোগকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়নি। এই শব্দটা আসলে ব্যবহার করা হয়েছে একটা গাছের ত্বকের যে অবস্থা, সেই অবস্থাটাকে বোঝানোর জন্য লেপ্রাস কথাটা ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সেটা কি? হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার টু হিয়ার। এখানে লেপ্রাস হাইড এই শব্দগুচ্ছটি বা লেপ্রাস হাইড এই অভিব্যক্তির দ্বারা কি বোঝানো হচ্ছে, একটা কোশ্চেন হতে পারে, অর্থাৎ এসএকিউ বা শর্ট কোশ্চেন হতে পারে। উত্তরটা কি হতে পারে? উত্তরটা, কোশ্চেনটা বললাম, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার টু হিয়ার। হিয়ার দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার্স টু দ্য পেল, রাফ অ্যান্ড মার্কি বার্ক অফ এ ট্রি। অর্থাৎ এখানে লেপ্রাস হাইড বলতে বোঝানো হচ্ছে একটি বৃক্ষের বিবর্ণ, খসখসে, দাগযুক্ত ছালকে বোঝানো হচ্ছে। একটা স্ট্যাঞ্জা বা একটা স্তবক আলোচনা করা হলো। এই স্তবকটিতে যে কথাটি আমাদেরকে তুলে ধরা হয়েছে বা যে কথাটি কবি আমাদেরকে বলতে চেয়েছেন, সেটা হলো একটা গাছ কিভাবে বড় হয় সে সম্পর্কে এই অংশটিতে আলোচনা করা হয়েছে।